নাগরিক টিভির পক্ষ থেকে সারা দেশব্যাপী অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকদের ধারাবাহিক কার্যক্রম শুরু হয়েছে। আপনিও অংশগ্রহণ করতে পারেন সংগঠক হিসাবে এই ধারাবাহিক সাক্ষাৎকার কর্মসূচিতে। নাগরিক টিভি আপনাদের ঘরে পৌঁছে যাবে, সংগঠকদের ঘরে পৌঁছে যাবে এই সাক্ষাৎকার গ্রহণের জন্য। তো এখন নাগরিক টিভির সামনে সাক্ষাৎকার প্রদান করছেন একজন সংগঠক। আমরা তার মুখ থেকেই তার পরিচয়টা জেনে নিই। বলুন। আসসালামু আলাইকুম, আমি আসমা বলছি ফরিদপুর জেলা এবং সালতা থানা থেকে। আপনি তো একজন সংগঠক। জি, আমি সংগঠক। আপনি আরো কতজন সংগঠক আপনার এলাকায় তৈরি করেছেন? আমি 4টা ডিস্ট্রিক্ট নিয়ে আমি 450 সংগঠন করেছি এবং আমি 60,000 অনুসারী নিয়েছি। তো 4টা ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্ট? ফরিদপুর ডিস্ট্রিক্ট, মাদারীপুর ডিস্ট্রিক্ট আছে, আপনার যশোর আছে, ঝিনাইদহ আছে এবং নাটোরে আছে। কিন্তু নাটোর আমার কম, বেশি পরিচিত তেমন হয়নি, অল্প কিছু আছে। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি কষ্ট করে হলেও 4টি জেলায় সংগঠক তৈরি করেছেন এবং আপনারা যে আইন প্রণয়ন করতে চাচ্ছেন, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামক যে আইন, সেটি একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন। এই আইনের প্রতি আপনারা অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন। কত বললেন সংখ্যা? আমি 400 হয়েছে সংগঠক 4টে জেলায়। তার মাঝে আমার ফরিদপুর জেলা এবং সালতা থানায় আমি করছি আমার যেটুকু ব্যক্তিগতভাবে, আমি সালতা থানায় করছি আমি 40,000 এবং সারা মিলিয়ে এই 4টে জেলায় আমার প্রায় 1.5 লক্ষ আছে অনুস্বাক্ষর। ঠিক আছে, এটি আমি জমা দিয়েছি এবং এখনও আমার কাজ চলতেছে এবং আশা করি যে আমি সামনে আরও কাজ আগাইতে চাই। ঠিক আছে, আপনারা যে আইনটি তৈরি করেছেন বা অহিংস গণঅভ্যুত্থান প্রস্তুতিকৃত যে আইন, আইনের বিষয়ে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আমরা আইনের বিষয়ে পদক্ষেপ নিয়েছি যে 18 আগস্টে আমরা একটা সমাবেশ করছিলাম। ওই সমাবেশের সময় আমরা আইনের স্মারকলিপি, আইনের খসড়া আমরা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছি। ওই দিনকেই আমাদের বলেছিল যে আপনি পুনরায় আর একটা সমাবেশ করেন। সেই সমাবেশ আমরা করেছি এবং 10ই মার্চ আমরা আইনের খসড়া প্রধান উপদেষ্টার কাছে আবার জমা দিয়েছি এবং সেখান থেকে আমরা শুনেছি যে ল মন্ত্রণালয়ের কাছে আমাদের জমা দেওয়া হয়েছে। আমরা আইন পাস করতে চাই এবং আমরা সরকারের কাছে অনুরোধ করি যে আমাদের এই আইন পাস করে, দুর্নীতি বিরুদ্ধে বিশেষ আইন পাস করে বাংলাদেশের জনগণকে, গরিব দুঃখী সবার মাঝে দুর্নীতি বিরুদ্ধে বিশেষ আইন পাস করে বিনা সুদে, বিনা লাভে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসেবে দিতে চাই। এবং আমি আবারও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই আইন দ্রুতভাবে আমাদের আইনগুলা পাস করে দেন এবং নির্বাচনের আগে আমরা আইন পাস করতে চাই। আমরা এই জন্য আমরা প্রতিনিধি সংবাদ সম্মেলন করেছি এবং সংবাদ সম্মেলন আরও করেছি, মানববন্ধন করেছি। আমরা এখনো আরো আশা আছে আমাদের করার জন্য। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে সরকার 10ই মার্চ তার উপদেষ্টা মণ্ডলীর সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন করা হবে এবং সেই উপলক্ষে আইনের প্রস্তাবটি পাশ করে উপদেষ্টা মণ্ডলীর সভায় পাশ করে আইনটি ল ফার্মের কাছে জমা দিয়েছি। এরপরে আপনারা কিছু জানেন না? এরপরে আমরা কিছু জানি না, কিন্তু আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি আমাদের আইনটা দ্রুতভাবে পাশ করে দেব এবং আমরা বিনা সুদে, বিনা লাভে, সহজ কিস্তিতে পুঁজি পাইতে চাই, এই আশা করি আমরা। তো ওই আইনের মাধ্যমে আপনারা বলছেন যে এই দেশ থেকে যত টাকা পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, এবং দেশের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি টাকা পর্যবিত আছে, সেটা হলো অবৈধ অর্থ, অনুপার্জিত অর্থ। সেই অর্থ সরকার ওই আইনের মাধ্যম দিয়ে উদ্ধার করবে এবং জনগণের টাকা জনগণকে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে ফেরত দিবে।
অথবা পুঁজি হিসাবে পরিশোধযোগ্য ঋণ হিসাবে তারা পুঁজি দেবে। এই পুঁজি পেলে জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই পুঁজি খাটিয়ে তাদের রুজি রোজগার বাড়বে এবং দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, মানুষ বেঁচে থাকার নিঃশ্বাস পাবে। এবং মানুষ এখন যে পরিস্থিতিতে আছে মনে হয় না সামনে মানুষ বাঁচবে, কারণ শিক্ষার দিকে এত টাকা পয়সা খরচ করে মানুষ পারতেছে না। যেভাবে আমাদের কাছ থেকে ব্যাড ট্যাক্স নিতেছে, আমরা আমাদের এই ব্যাড ট্যাক্সের টাকাগুলো আমরা ফেরত চাই। বাংলাদেশ থেকে বিদেশে যে পাচার হয়ে গেছে, আর বাংলাদেশে এখন 88 লক্ষ কোটি টাকা মজুত আছে, এই টাকাগুলো আমরা বিনা সুদে বিনা লাভে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসেবে আমরা চাই জনগণের জন্য। কেন চাই? যে আমাদের বাংলাদেশে এখনো অনেক মা বোন পুষ্টির অভাবে মারা যাইতেছে। কেন? তাদের যদি পুঁজি থাকতো, রোজগার করে খাওয়ার মতো পথ থাকতো, তারা তো পুষ্টির অভাবে মারা যেত না, তারাও ভবিষ্যতে কিছু করতে পারতো। আমাদের মাঝে এখনো শিক্ষার অভাবে মানুষ ঘুরে বেড়াচ্ছে টুকাই ভাবে, কিন্তু তাদের মাঝে যদি টাকা পয়সা থাকতো তারা শিক্ষা পাইতো, তারা এইভাবে রোড গাড়ে গ্যাঞ্জাম কার্য করতে পারতো না, টুকার মতো চলতে পারতো না, পরিবেশ আমাদের ভালো হতো। আমাদের যদি টাকা পয়সা থাকে, আমরা মনে করি যে আমরা সামনে আরো পরিবেশ ভালোভাবে চলতে পারবো, বাঁচতে পারবো এবং মানুষ রোগ মুক্ত থাকতে পারবে। কারণ এখনো 3 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে। কেন যাচ্ছে? পুষ্টির অভাবে যাচ্ছে। আমরা চাই এই পুষ্টি থেকে আমরা বাঁচতে চাই, আমরা বিনা সুদে বিনা লাভে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসেবে চাই। আমরা এই দৃষ্টি আকর্ষণ করছি প্রধান উপদেষ্টার কাছে। এবং আমরা আরো আগেও আমাদের একটা সমাবেশ হওয়ার কথা ছিল 10 ডিসেম্বর, আমাদের আগের সরকার থাকতে, কিন্তু সেই সরকার নাই। কিন্তু এখন যে সরকার আছে, এই সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আইন পাস করেন, আমাদের বিনা সুদে বিনা লাভে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসেবে আমাদেরকে দেন। আমরা সবাই বেঁচে থাকতে চাই, এটাই আমার অনুরোধ। এবং আমি আবারও বলতে চাই যে আমাদের নাগরিক টিভি যারা আছেন সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি যে আপনারা আমাদের এইগুলা প্রচার করে দেন, যাতে দ্রুতভাবে প্রচার হয়, দেশবাসী দেখে এবং বিদেশের লোকজন দেখে, আমাদের প্রচার হয়, আমাদের আইন দ্রুতভাবে পাস হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যাশা, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের চাওয়া পূরণ হোক এবং আমরা মনে করি সরকার জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাবেন এবং দ্রুততার সাথে নির্বাচনের আগেই এই অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা যে আইনটি জমা দেওয়া আছে সেটি প্রণয়ন করবেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন। এটাই নাগরিক টিভির প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।